বর্তমান সময়ে পরিবার মানেই ছোট পরিসর, স্বামী স্ত্রী আর সন্তান। যৌথ পরিবারের সেই পুরনো চিত্র যেন দিন দিন হারিয়েই যাচ্ছে, কিন্তু রাজশাহীর বুকে এখনো টিকে আছে এক ভিন্ন গল্প। একটি পরিবার যেখানে 5 প্রজন্মের মানুষ বাস করছেন একসাথে। শুধু একসাথে থাকা নয়, ব্যবসা বাণিজ্য, সংসার, সুখ দুঃখ সবই ভাগাভাগি হয় এজমালি তহবিল থেকে। ভাঙনমুখী সমাজে এ যেন ভালোবাসার দৃঢ় বন্ধন। 1947 সাল, ভারত বিভক্তির সময়। তখন বিহার থেকে জীবিকার সন্ধানে রাজশাহীতে চলে আসেন আনিসুর রহমান খান। সাথে 2 ছেলে, আব্দুল বারী আহমেদ খান ও ইন্তিসার আহমেদ খান। অচেনা শহর, অজানা ভবিষ্যৎ, কিন্তু ছিল দৃঢ় ইচ্ছাশক্তি। রাজশাহীতে এসে তিনি শুরু করেন ছোট একটি রেস্টুরেন্টের ব্যবসা। সেই ছোট্ট উদ্যোগী হয়ে ওঠে পরিবারের ভিত্তি। রাজশাহী নগরীতে প্রায় 75 বছর ধরে নামকরা হোটেল রহমানিয়া। নগরীর গণকপাড়া মোড়ের এই হোটেলের খাবার বেশ জনপ্রিয়। বিশেষ করে রমজানের সময় তৈরি ফিরনির স্বাদ জিভে লেগে থাকার মতো। সেই থেকে শুরু, আজও চলছে সমান তালে। বাবার মৃত্যুর পরও 2 খান পরিবার কিংবা ব্যবসা আলাদা হয়নি। বারী খানের 8 ছেলের পরিবার ও ইন্তিসার খানের 2 ছেলের পরিবার এখনও একসঙ্গে। ব্যবসা বেড়েছে পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু ভাগ হয়নি। আমরা 2 চাচাতো ভাই সহ আমরা 8 ভাই, মোট 10 জন ছিলাম। এর ভিতরে আমার নিজের 4 ভাই মারা গেছেন, চাচা মারা গেছেন, আব্বা মারা গেছে। তো আমরা পারিবারিক যে ঐতিহ্যটা আমরা এটা এখনো ধরে রেখেছি। সময় বদলেছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হাত বদল হয়েছে ব্যবসা, আর সেই ব্যবসা পরিচালনা করছে পরিবারের 4র্থ প্রজন্ম। রেস্টুরেন্টের রান্নাঘর থেকে শুরু করে হিসাব নিকাশ, সব জায়গাতেই পরিবারের সদস্যদের উপস্থিতি। সংসারেও একসাথে। আনিসুর রহমান খানের ছেলে, নাতি, নাতির ছেলে, এমনকি তাদের সন্তানদের নিয়েও এখন প্রায় 50 সদস্যের পরিবার। তাদের সবার বাস এক ভবনেই। বাড়িতে মিলিত হলে একসঙ্গে খুনসুটি আর আড্ডাও জমে দারুণ। আমার আব্বা, দাদা, এরা সবাই আর কি আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমরা যেন কীভাবে একসঙ্গে থাকি। আর তো সেই হিসাবে আর কি আল্লাহর রহমতে আমরা যে এখন পর্যন্ত যেটা আছি, আমরা ভাই ভাইদের মধ্যে হয়তো ধরেন যে কিছু হলো, সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলায় মিলিয়ে চলি আর কি। স্বাস্থ্য ভাই 8টা, আমরা 2টা। আমরা যখন জিজ্ঞাসা করি যে ভাই তোমরা কয়টা, আমরা বলি আমরা 10 ভাই। হিংসা বলে কোনো জিনিস না, বউদের ভিতরেও নাই, কোনো কাউরের ভিতরে নাই। আমরা কি করছি আমাদের বউয়ের কোনো মানে এদের জানা, আপনার তোমাদের কি লাগবে, তোমাদের কি প্রয়োজন, সেটা আমরা করি। বর্তমান সময়ে একক পরিবারের সংখ্যা বাড়ছে দ্রুত, কিন্তু এই পরিবার বিশ্বাস করে একসাথে থাকার মধ্যেই রয়েছে শক্তি। সুখে দুঃখে একে অপরের পাশে থাকার এই সংস্কৃতি তাদের পরিবারের বন্ধনকে করেছে আরও দৃঢ়। এটা আমার চাচা, উনি দেখাল করেছেন। ওনার সবচেয়ে মজার হচ্ছে আমি চাচার কিন্তু পাঞ্জাবি বন্ধু পড়েছি। পরিবারের যদি আমার ভাইস্তারা যদি সুশিক্ষাটা নিতে পারে, ইনশাআল্লাহ তারাও চেষ্টা করবে ধরে রাখতে পারবে। এই পরিবার শুধু ঐতিহ্য নয়, তারা তৈরি করেছে ভবিষ্যতের গল্প। নতুন প্রজন্ম ধরে রাখতে চায় এই যৌথ পরিবারের ঐতিহ্য। আজকের ব্যস্ত সময়ে যখন পরিবারগুলো ছোট হয়ে আসছে, তখন রাজশাহীর এই পরিবার দেখাচ্ছে ভিন্ন এক পথ। 51বর্তী পরিবারে বউ হয়ে আসা নারীরাও ধরে রেখেছেন ঐতিহ্য, পারস্পরিক সহমর্মিতা আর ভালোবাসার বন্ধন। ভাসুর, আমার শাশুড়ি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে সেভাবে আমরা চলতেছি। যতই বলি হাজব্যান্ডকে যে এটা হচ্ছে বা ওটা হচ্ছে, ইনারা কানে কিন্তু নেন না। যেটা বিজনেস পারপাস ওটা বাইরে রাখেন, ফ্যামিলির ইস্যু সেটা ফ্যামিলির মধ্যে থাকে। যেই রান্নাই করি না কেন সবাই সহযোগিতা করে সব রান্নাতেই। এই কারণে আমাদের সব ইজি হয়ে যায় আর কি। এই জিনিসটা কারোর মধ্যে কোনো জড়তা নেই। যখন আমরা করি পিকনিক বলি, একসাথে পার্টি বলি, সবাই যে যেভাবে থাকে সেভাবে তার সাথে চলে আসি। গল্প করা, কথা বলা, টাইম পাস করা, এগুলো আমাদের মধ্যে একতাটা, বন্ডিংটা খুব বেশ ভালো। আমার হাজব্যান্ড যেটা করে, আমাকে যেটা দেয়, আমাকে যেভাবে রাখে, আমি সেভাবেই হ্যাপি।
খান পরিবারের শ্বশুর শাশুড়ি, দেবর ভাবি কিংবা ননদ যা, পরস্পরের সম্পর্কটাও যেন বন্ধুত্বেরই। আমার দেব আমার ভাই, ননদ আমার বোন, আমার ওইভাবে কেয়ার কাটা সবকে একরকম। তো ননদরা আছি বোনদের মতো, যারা দেবর তারা ছোট ভাইয়ের মতো, হ্যাঁ ভাসুর যারা ছিলেন তারা মনে করেন বাবার মতো ছিলেন। অনেক ভালো আমাদের সম্পর্ক, ভাবি ননদেও মনে হয় না যে আমরা ভাবি নন। আমি ছোট্ট, সবার ছোট্ট বোন। যদি আমরা কারোর বাচ্চাকে শাসন করি, কি আমরা সবাই মেনে নিই, হয়তো কারোর সঙ্গে কিছু হচ্ছে কিন্তু সেটা পরক্ষণে মেনে নিই, এটা আমার ভুল ছিল। আনিসুর রহমান খানের ছোট্ট উদ্যোগ থেকে শুরু হওয়া গল্প আজও বয়ে চলেছে 5 প্রজন্ম ধরে। একটি পরিবার যেখানে সম্প্রীতি আর বন্ধনই মূল মন্ত্র। তারা কেউই এখনো আলাদা হওয়ার কথা ভাবেন না। আমার চাচারা বাবারা যে একসাথে বন্ডিং করে থাকছে, ইনশাল্লাহ আমরা চাচতো ভাইরাও সব একসাথে থাকবো। চাচাদের এত আদর সাপোর্ট পেয়েছে আমি বুঝতে পারিনি যে আমার আব্বা নাই। সবাইকে কমপ্লিমেন্ট দিই যে আজকে একে ভাল লাগছে, আজকে ওকে ভাল লাগছে, এরকম। আমরা একসাথে খাই, একসাথে স্কুলে যাই, একসাথে পোশাক করি, একসাথে খেলি। এই পরিবারের মাসিক বাজার হয় একসাথেই, সবাই সমানভাবে ব্যবহার করেন সেই বাজার। এমনকি পরিবারের সদস্যদের বিয়ে, অসুস্থতা কিংবা বিপদ আপদেও খরচ করা হয় এজমালি তহবিল থেকে। আমি আরামে আছি আর আমার এক ভাই যদি ক্রাইসিসে থাকে, তো সে তো অবশ্যই সে প্রশ্ন তুলবে, বিদ্রোহ করবে, হ্যাঁ, একটা কথার সৃষ্টি হবে। তো এইটার জন্য সবচেয়ে আগে বড় হচ্ছে সে যে আপনার স্বচ্ছতা। এই স্বচ্ছতা, এবং স্বচ্ছতা শুধু না, এটা দায়িত্বটা আপনার সঠিকভাবে পালন করাটা। রাজশাহীর খান পরিবারের ইতিহাস ও ঐতিহ্য অনেকেরই অজানা। তারা বলছেন পারিবারিক শিক্ষায় অটুট রেখেছে এই বন্ধন। রাজশাহী নগরীর ব্যস্ততম জিরো পয়েন্ট, পাশেই সাহেববাজার বড় মসজিদ, তার কোল ঘেঁষেই গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকানপাট। এর মাঝে ছোট্ট একটি চায়ের দোকান, আলামিন টি স্টল। চা খেতে পছন্দ করেন এমন মানুষের ভিড় এ দোকানে খানিকটা বেশি। সন্ধ্যা হলেই এখানে চায়ের আড্ডা বেশ জমজমাট হয়ে ওঠে। চায়ের কাপে চিয়ার্স আর সেলফিতে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। আলামিন টি স্টলে অন্তত 19 রকম স্বাদের চা মেলে। চায়ের সাথে আড্ডা মানে মনের একটা প্রশান্তি, আর বন্ধুর সাথে, এই যে বন্ধুর সাথে আমরা গেছি, অন্যরকম একটা আনন্দ। আমাদের একটা ক্লান্তি আছে, ঠেলাঠেলির মধ্যে নেমেছি, এখন মনে হচ্ছে 1 কাপ চা খাওয়াতে প্রশান্তি লাগে। এটা ছোট ভাই আলামিনের চায়ের স্টল আর কি। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, অলমোস্ট 20 প্রকারের চা পাওয়া যায়। লেবু চা, তেঁতুল চা, তেঁতুলের সাথে একটা মরিচ দেয়, খুব সুন্দর স্বাদ। মাঝে মধ্যে আসে এই দোকানে চা খায়, চা খাইতে খুব সুন্দর লাগে। সাধারণ একটি চায়ের দোকান, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক বন্ধুত্বের গল্প, সাথে দায়িত্ব আর মানবিকতার দৃষ্টান্ত। এই দোকানের মালিক ছিলেন তরুণ আলামিন। 2015 সালে চালু করেন ছোট্ট এই স্টলটি। 2021 সালে বিয়েও করেন তিনি। টি স্টল দেওয়ার সময় পরিচয় সমবয়সী 2 ভাই পাবন দাস ও মিঠু দাসের সঙ্গে, তারপর বন্ধুত্ব। অল্প দিনেই বেশ সুনাম ছড়িয়েছিল আলামিন টি স্টলের। স্বপ্ন ছিল টি স্টল থেকেই ব্যবসাটা বড় করার, কিন্তু বিয়ের ঠিক 1 বছরের মাথায় 2022 সালে খাদ্যনালীর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন আলামিন। ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আলামিনকে বাঁচাতে বন্ধু পাপন দাস ও মিঠু দাস নিজের শরীরের রক্তও দিয়েছিলেন। শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। হাসপাতালের বিছানায় পড়ে থাকা দিনগুলোতে আলামিন হয়তো ঠিকই টের পেয়েছিলেন সময় ফুরিয়ে এসেছে। তাই মিনতি করে বন্ধুকে বলেছিলেন, মাকে দেখে রাখিস। খুব ভালো ব্যস্ত আলামিন ভাই, ওর লাগে আমাকে বলে গেছিলো আমি ধর বেঁচে থাকতেও পারি, না থাকতে পারি, কিন্তু আমার মাটাকে ভাই তুই দেখে রাখিস। আমি ঠিক আছে ভাইয়া, তুমি যেটা বললা ও সেই চেষ্টা করবো। যতদিন এই দোকানের আন্ডারে থাকবো ততদিনই আমাকে খরচ দিতে হবে, ব্যবসা করতে হয়তো বেশি হয়তো কম, দোকান চালিয়ে দিতে হবে।
আলামিনের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় চায়ের দোকানটিও। ছোট্ট সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। অসহায় হয়ে পড়েন বাবা মা। তবে বন্ধুকে দেয়া কথা ভোলেননি দুভাই। আলামিনের বাবা মায়ের সংসারে খরচ জোগাতে টি স্টলের হাল ধরেন তারা। আলামিন নেই, কিন্তু তার নামে এখনো স্টলটি। ব্যবসা হিসাবে আল্লাহ দিলে এখন ভালোই হয়, আগে তো হতো না, আগে তো কম হতো। এখন মোটামুটি হয় 2025-এ 3,000 টাকা, 4,000 টাকা ব্যবসায়। এই দিলে দেখা যাচ্ছে আমাদের সাথে একসাথে ঘুরে বেড়াতো। ওই যে মেডিকেলে রক্ত দিয়েছি, হঠাৎ করে মনে পড়ে যে আলামিন ভাইয়ের যদি এত ব্যথা থাকতে তাহলে একসাথে ঘুরতাম। রাজশাহী নগরীর কুমারপাড়ার বাসিন্দা পাপন ও মিঠু দাস দিনভর সামলান পৈতৃক ব্যবসা। সন্ধ্যায় খোলেন টি স্টল। তারা বলছেন, মানবতা আর বন্ধুত্বের কোনো ধর্ম কিংবা পরিচয় হয় না। রেখেছেন ওয়াদা, বাড়িয়ে দিয়েছেন প্রকৃত বন্ধুত্বের হাত। আলামিন নেই, কিন্তু তার স্মৃতি আর বন্ধুত্ব বেঁচে আছে এই ছোট্ট টি স্টলের ধোঁয়া ওঠা চায়ের কাপে। হিন্দু মুসলমান কিন্তু আমি এদের মধ্যে দেখিনি। এরা দুই ভাইও কিন্তু অমায়িক, চরম অমায়িক, এবং স্টিল তখন থেকে এই পর্যন্ত তারা তার ফ্যামিলির যেটা পার ডে এখান থেকে ইনকাম, এই ইনকামটা তারা পৌঁছে দেয় বাসায়। নগরীর বড়কুঠি এলাকার হত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন আলামিন। দিন শেষে চায়ের দোকানে যা আয় হয় অর্ধেকটাই তার বাবা মায়ের হাতে তুলে দেন দুই বন্ধু। গত কয়েক বছর ধরেই চলছে এ নিয়ম। ওরা দোকান খুললেই ধরেন আমাকে টাকাটা দেয়, আর না দোকান খুললেই বলে যে আজকে টাকা নাই। যেহেতু দোকান না খুললে তো ঘুরেই চলে আসে ওই, আর তো ওদেরকে রিপিট করে না। আর দোকান খুললে 250-200 টাকা করেই দেয় আমাকে। 3 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেই মাসুরা খাতুন, আলোচিত, আলোড়িত, সংগ্রামী ও আত্মবিশ্বাসী। নিশ্চয়ই এই নামটি অনেকেরই জানা। বিশ্বের দ্বিতীয় আর এশিয়ার ক্ষুদ্রতম মা তিনি। এখন কেমন আছেন মাসুরা? জানবো সেই গল্পই। রাজশাহীর পবা উপজেলার বজ্রাপুর গ্রাম। ছোট্ট এই বাড়িতে বাস মাসুরার। বাড়িটি করে দিয়েছে জেলা প্রশাসন। খর্বাকৃতির মাসুরার বয়স এখন 40-এর কাছাকাছি। 2013 সালে মা হন তিনি। জন্ম দেন কন্যা সন্তান। চিকিৎসা বিজ্ঞানে তৈরি করেন অনন্য নজির। মাসুরার স্বামী মনিরুল ইসলাম, তিনি সুস্থ ও স্বাভাবিক মানুষ। সন্তান নিয়ে দুজনার সুখের সংসার, পরিবার জুড়ে বন্ধুত্বের গল্প। যদিও মাসুরা ও মনিরুলের এক হওয়ার পথটা সহজ ছিল না। 23 বছর আগের কথা। গাইবান্ধা থেকে রাজশাহীর পবায় ইটভাটায় কাজ করতে আসেন মনিরুল। পাশেই ছিল মাসুরার বাড়ি। তারপর জন্মায় অদ্ভুত মায়া। প্রতিদিন এই দেখতে 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 আমার মনের মধ্যে এমন একটা আগ্রহ জাগিয়ে গেল যে এর মতন একটা মানুষের মনে হয় জীবনে বিয়ে করতে পারলে আমি সুখী হতাম। এরকম একটা আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগিয়ে গেল। তো আমার সাথে আরও 4-5 জন কামে আসছিলো। তো আর জিজ্ঞেস করলাম যে আমি যদি একে বিয়ে করি কেমন হবে গো? কী বলতো আমাকে জানেন? বলছে আসলে রে তুই পাগল হলে তুই বিয়ে করতে চাবি না। মাইসে কয় এর সাথে এটি সম্ভবই না, বিয়ে হইতেই পারে না। কি আমি ছোট আর তো বড় মানুষ, এটি কোনোদিন সম্ভব হবে? তাই বলে। তো এখন আমাকে হলো পুলিশে বলছে, বাবা তোমার তো বিয়ে হবে, তো তোমার যদি এর বাড়ি নাই ঘর নাই কোথায় থাকবি? তখন আমি বলছি যে স্যার ওই যদি গাছতলে থাকে আমার গাছের তলে থাকবো আমার ভাগ্যে থাকলে। বিয়েটা ছিল দুজনের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তবে বাদসাধে মেয়ের পরিবার। শেষ পর্যন্ত আদালতে গিয়ে বিয়ে করেন দুজন। দেনমোহর 25,000 টাকা। তারপর আরও চ্যালেঞ্জ। তবুও দুজনকে আলাদা করতে পারেনি কেউ। নতুন সংসার টিকিয়ে রাখতে রুখে দাঁড়ান মাসুরা নিজেই। আসার পরে তো ধরেন মনে হয়েছে যে আমাকে খাবো করে এসছে সবাই। মনে হচ্ছে আমাকে মারবে। জানলা দিয়ে লাঠি মারছে, আমাকে শাবল মারছে হলো জানলা দিয়ে আমার চাচা শ্বশুর। আর দরজাতে আমার শ্বশুর আসি দরজা ভাঙবে, এই করবে ওই করবে, আমাকে মারবে, মানে কত কথা। তো তারপরে তো যাই হল, আমি তো এই সখন আমি ভাবছিলাম যে যদি স্ত্রী যদি সাথে না থাকে তাহলে তার জীবনে কিছু হবে না। আমি কোনোদিনই ভাবিনি যে আমাকে এরকম মানুষ কে লিবি, কেউই লিবে না।
আমি এত ছোট মানুষ, এরকম মুসলমান, সে কে লিবে আর আমার কি বিয়ে হবে এরকম চিন্তা ভাবনা করিনি কোনোদিন। আল্লাহ আমাকে একটা সন্তান দিবে এই চিন্তা ভাবনা আমি কোনোদিন করিনি। তা আল্লাহর ইচ্ছা, তো এখন আমার বিয়েও হয়েছে, আল্লাহ আমার একটা বাচ্চাও দিছে। এদিকে আল্লাহর কাছে আর কিছু চাওয়ার আছে, এদিকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার দিনমজুরির অল্প আয়ে ঠিকমতো চলত না সংসার, অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু ভালোবাসা ছিল অটুট। এরই মধ্যে কেটে যায় 11 বছর, আসে সুখবর, মা হবেন মাত্র 12 কেজি ওজনের মাসুরা। খুশির সঙ্গে উৎকণ্ঠাও কম ছিল না। 8 মাসে ভর্তি করতে হবে, তখন তো আমার এই ভ্যান না চালালে কি খাবো, খাওয়ার কষ্ট। তখনই বলছে আপা আমি এত আগে যদি ভর্তি করি তা আমি খাবো কি আর দেখাবো কিভাবে। তখন হলো আপা বলছে আমি দেখবো, আমার কাছে তুই যাও। সমাজের নানা কটূক্তি যেন ছিল মাসুরা আর মনিরুলের প্রতিদিনের সঙ্গী। এরই মধ্যে মেয়ে মারিয়াম বড় হয়েছে, পড়ছে স্কুলে। অর্থের ভাটা থাকলেও ভালোবাসা আর বন্ধনের জোয়ারে যেন ভরা সংসার। আমার স্বপ্ন একটাই, আমার মেয়েকে একটু মানুষের মতন মানুষ করব। আমার মেয়ের স্বপ্ন যে ডাক্তার হব, এটাই স্বপ্ন আমাদের। ব্যক্তি জীবনে অসম হলেও সংসারে বড় সুখ খুঁজে পেয়েছেন তারা মনে করেন বিশ্বাস আর মনের বন্ধনের চেয়ে শক্ত পৃথিবীতে আর কিছু নেই। এই যে সাথে ইফতারে যে ভিডিওটা ছাড়া হলো, ঠিক আছে, এটিতে দেখি কতগুলো ভিউ হয়েছে এটিতে।